গঙ্গার তীরে বিষ্ণুধর মেসেজ করাচ্ছে, আর একটা লোক তার দিকে পিটপিট করে চাইছে আর মুচকি মুচকি হাসছে। বিষ্ণুধর মনে মনে বিরক্ত হচ্ছে, কারণ ও জানে লোকটা কেন হাসছে মুচকি। কেন জানে? কারণ বিষ্ণুধরকে দেখে এরকম হাসি তো বাচ্চা ছেলেরাও হাসে, আর যখন বাচ্চারা হাসে বিষ্ণু তখন দুঃখ হয়। কি ভেবে দুঃখ হয়? ওর এই মোটা শরীরটার জন্য দুঃখ হয়, যে যদি একটু পাতলা হতে পারতাম তাহলে ছেলেগুলো আমাকে নিয়ে হাসাহাসি করতে পারতো না। তো যে লোকটা ওর দিকে তাকাচ্ছিল তার বর্ণনাটা আমরা আগের ভিডিওতে পেয়েছি। 50-এর এদিক ওদিক বয়স হবে, কাঁচা পাকা চুল। এখন তার সবচেয়ে লক্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে তার চোখের চাউনি। আমি আগের ক্লাসে বলেছিলাম যে আর লোকটা চোখের চাউনি, সেই চাউনিটা কীরকম সেটা পরের ক্লাসে আমি চর্চা করব। তো আজকে এখন সেই সময়। চোখের মণি দুটো ধূসর, ঠিক আছে, এবং এমন ধূসর যেন সূর্যের তাপে পুড়ে গেছে। সেটাকে কিভাবে বর্ণনা করা হচ্ছে দেখো। ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মণির কালো রঙটা ফিকে হয়ে গেছে। সাধারণভাবে আমাদের চোখের মণির রং তো কালোই হয়, এক একটা অন্য রকমের মণি দেখতে পাওয়া যায় খুব কম। যেমন হিন্দি সিনেমার একজন নায়িকা ছিল মন্দাকিনী, তার চোখের মণিটা একটু নীলচে টাইপের ছিল। তো যাই হোক, কিন্তু এই যে ধূসর মণি, এখান থেকে এর যে বর্ণনাটা দেওয়া হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে যে লোকটা ভীষণ জেদি। কেন বোঝা যাচ্ছে? নালে লেখক এভাবে বর্ণনা করতেন না যে মনে হচ্ছে সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে চোখের মণি দুটো ধূসর হয়ে গেছে, মানে লোকটা সূর্যকেও চ্যালেঞ্জ করতে পারে, এরকম একটা ইঙ্গিত এখানে লেখক দিচ্ছেন। সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে হ্যাঁ, তার মানে লোকটা জেদি। চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না যেসব ব্যাপারগুলো, সেই সব ব্যাপারগুলো ব্লো টর্চের মতো পুড়িয়ে দিয়ে ভেতরে সে দিয়ে যাবে। ব্লো টর্চ মানে কি? ব্লো টর্চ কি জিনিস তোমরা ওয়েল্ডিং কারখানায় দেখেছো? একটা তো ওয়েল্ডিংয়ের সময় ইলেকট্রিক দিয়ে ওয়েল্ডিং করা হয়, ইলেকট্রিক মেশিনের সাহায্যে, কি হ্যাঁ কি না? বোধহয় দেখেনি কেউ। আচ্ছা, হ্যাঁ, গ্রিল তৈরি করা, এই যে আমাদের লোহার বেঞ্চ তৈরি করা যেসব জায়গায় হয় সেখানে দেখবে ওরকম একটা মেশিনের সাহায্যে ঝাল দেওয়া হয়। আরেকটা পদ্ধতি আছে যেটাকে তোমরা বলো গ্যাস ঝাল, গ্যাস দিয়ে ঝাল দেয়া। তো গ্যাস ঝাল মানে হচ্ছে তোমার দুটো গ্যাস সিলিন্ডার থাকবে, একটাই থাকবে অক্সিজেন আর একটাই থাকবে অ্যাসিটিলিন। কি? অক্সিজেন এবং অ্যাসিটিলিন। ওই দুটো সিলিন্ডার থেকে পাইপ বেরিয়ে এসে এক জায়গায় মিশবে এবং একসাথে দুটো গ্যাস নির্দিষ্ট অনুপাতে বেরোবে। সেই গ্যাসটার তখন মিশ্রিত গ্যাসটার নাম হয়ে যাচ্ছে অক্সি অ্যাসিটিলিন। ওই অক্সি অ্যাসিটিলিন গ্যাসটা যখন এতে জ্বালানো হয় তখন তার তাপমাত্রাটা এত বেড়ে যায় যে এরকম লোহার জিনিস গলিয়ে দিতে পারবে। আর তার যে গ্যাসটা, যে জ্বলন্ত গ্যাসটা যে বেরোচ্ছে সেটা এই এতটা লম্বা হয়। তার মানে যে আমি যদি তোমার পেটের দিকে তাক করে ব্লো টর্চটা অন করে দিই তো পুরো পেট পুড়িয়ে দিয়ে পিঠ ফুঁড়ে ও মেরুদণ্ড ফেরুদণ্ড গলিয়ে
ও বেরিয়ে যাবে। তো সেটাই বলা হচ্ছে যে তার চোখের চাহনিটা হচ্ছে ওই ব্লো টর্চের মতো। যেসব ব্যাপারগুলো তার পছন্দ নয়, তার মনের সঙ্গে যেসব ব্যাপারগুলো মেলে না, সেই সমস্ত ব্যাপারগুলোকে ও ব্লো টর্চের মতো পুড়িয়ে দিয়ে সেই চাহনি যেন তার ভেতরে সেঁধিয়ে যাবে, মানে ঢুকে যাবে। আর চোয়াল দুটো শক্ত করে ধরে আছে জেদ। জেদি মানুষের চোয়াল শক্ত হয়, যখন আমাদের জেদ চেপে যায় না, চোয়াল দুটো শক্ত হয়ে যায়। তাহলে এখান থেকেও আমি প্রথমে যে ধারণাটা করেছিলাম যে লোকটা জেদি, এখান থেকেও তার সমর্থনটা পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, লোকটা জেদি। কিন্তু এখন লোকটার ওই চরিত্র আমরা দেখতে পাবো না। জেদ দেখানোর মতো কোনো ঘটনা এখন ঘটেনি, বরং যে ঘটনাটা ঘটছে সেটা আমরা আগের থেকে একটুকু ইঙ্গিত পেয়েছি যে বেশ একটু মজার ঘটনা, একটা মজার দৃশ্য আমরা দেখব। কেন না, তোমরা কল্পনা করে নাও, ওই 140 কেজি ওজনের বিষ্ণুধর সে যখন মালিশ করাচ্ছে, তাকে দেখাচ্ছে কেমন। আগের ভিডিওতে আমি থাম্বনেলে ওই ছবিটা দিয়েছি যে বিষ্ণুধরকে কেমন দেখাচ্ছে। তোমাদের বইয়ে যে ছবিটা দেয়া রয়েছে দেখো, এই বইতে কিন্তু বিষ্ণুধরের আসল চেহারাটা ধরা পড়েনি, এক নাম্বার। দ্বিতীয়ত, যে লোকটার কথা বলা হচ্ছে তারও চেহারাটা ঠিকমতো ধরা পড়েনি, কারণ লোকটার বর্ণনায় পড়েছি মাথায় কাঁচা পাকা কদম ঝাড় চুল, তাই তো? আর এইখানে লোকটাকে দেখে কি তাই মনে হচ্ছে? 2 নম্বর, লোকটা যদি জেদি হয় তার ঘাটটা কখনো ওইভাবে নামানো থাকে না। কাজে এই ছবিটা তোমাদের দেখার দরকার নেই, তোমরা মনে মনে ছবিটা কল্পনা করে নাও। একটা বিশালাকায় জলহস্তী মনে করো মেসেজ লিখছে, কীরকম হতে পারে। তো এখন মেসেজ হচ্ছে, কীরকম মেসেজ হচ্ছে? মালিশওয়ালা তার নিজের ডান হাঁটুটা বিষ্ণুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত ওঠানামা করাতে লাগলো। এবার এই ছবিটা তোমরা দেখো, বইয়ে যে ছবিটা রয়েছে, যে এই যে মালিশ করছে এই লোকটা কিন্তু দুটো পাই ওর পিছন দিকে একই রকম পজিশনে রয়েছে, তাই তো? কিন্তু এই পজিশনে থাকার কথা নয়। সে কেমন পজিশনে আছে? একটা পা ওর পিছন দিকে থাকবে, হ্যাঁ, আর একটা পা এভাবে উপরে থাকবে। এবার যে পাটা পিছন দিকে পাতাটা করা আছে, সেই পায়ের হাঁটুটা দিয়ে টিপে টিপে ও একেবারে মেরুদণ্ড বরাবর বিষ্ণুর কোমর থেকে ঘাড় পর্যন্ত চালিয়ে দিচ্ছে। অর্থাৎ বিষ্ণুর মেরুদণ্ড পায়ের হাঁটু দিয়ে ম্যাসেজ করছে, ঠিক আছে? এবং এটা এত দ্রুত করছে যে আমাদের মোটরসাইকেলের ইঞ্জিনের যে পিস্টন যত দ্রুত আসা যাওয়া করে তার সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা নিছক তুলনার জন্যেই তুলনা, কারণ পিস্টন যে স্পিডে আসা যাওয়া করে সেই স্পিডটা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু এই তুলনাটা দিয়ে বোঝানো হচ্ছে যে খুব দ্রুত ওর মেরুদণ্ডের উপরে হাঁটু দিয়ে মালিশ করে যাচ্ছে মালিশওয়ালা, ঠিক আছে? এবারে বারদশেক এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্ণুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো, মানে নমস্কারের মতো হাতটা করলো। এবারে এইভাবে, ঠিক আছে? মানে আমরা কোদাল দিয়ে কোপাই কেমন, এরকম এরকম করে, তো তাহলে হাত দুটো জোড়া করে এইভাবে করে যাচ্ছে। করে দেখবে অনেক আরাম লাগবে, ঠিক আছে? তো এইভাবে
মেসেজ করে যাচ্ছি। তো ঠিক আছে, তাই হলো। তা এতক্ষণ বিষ্টু উপর হয়েছিল, এবার বিষ্টু চিত হওয়ার চেষ্টা করল। 140 কেজি ওজনের বিষ্ণুধর উপর হয়েছিল, এবারেও চিত হয়ে শোয়ার চেষ্টা করলো। পারবে কি? লাভ এটাই হবে, শুধু হাত পাগুলো এইভাবে ছুটবে উপরের দিকে, কিন্তু নিজে ঘোরার মতো ক্ষমতা নেই। কারণ কি? তার এক সাইডে পুরো 70 কেজি ওয়েট ওজন। হ্যাঁ, যদি 140 কেজি ওজন হয়, তো তাহলে মাঝামাঝি যদি ভাগ করি, তাহলে একটা সাইডের ওজনেই 70 কেজি। তাহলে বিষ্টু ওঠার চেষ্টা করছে চিত হয়ে শোয়ার, পাচ্ছে না। তখন সাহায্য করলো মালিশওয়ালা। ড্রামকে যেভাবে গড়িয়ে দেয় মালিশওয়ালা, ওর ওই ধার থেকে ওই সাইড থেকে ওকে একটু ধাক্কা দিয়ে গড়িয়ে দিল। আর গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করলো। অভীষ্ট কী ছিল? অভীষ্ট মানে কি? ইচ্ছা, মনের ইচ্ছা। ইচ্ছা কী ছিল? না উপর হয়ে শোবো। তো ফলে ওই মালিশওয়ালা ড্রামের মতো একটু গড়িয়ে দিতেই ও উল্টে উপর হয়ে গেল। এখন উপর হলে ওর তো গামছাটা পরেছিল, তো চিত হয়ে শুয়েছিল, গামছাটা পরে এবার উপর হচ্ছে। ওর ওজন তো 70 কেজি, গামছার ওজন তো 70 কেজি নয়। গামছার ওজন, গামছার ওই অংশটার ওজন 10 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম। তাহলে ও সরে যাওয়ার সঙ্গে সঙ্গে গামছাটা তো সরতে পারলো না। ফলে বিষ্ণুধরকে গামছাটা একটু ঠিকঠাক করে নিতে হলো। ঠিক আছে, তো সেই জন্য আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে নিল বিষ্ণুধর। তারপরে গম্ভীর স্বরে নির্দেশ দিল, তানপুরো ছাড়। তানপুরো ছাড় মানে কি করতে হবে? তানপুরো কেমন করে বাজায় দেখেছো? তানপুরো বাজাতে, তানপুরা ওই বাঁধটা ধরে থাকবে আর ডানাতে এরকম এরকম করবে, আঙুল দিয়ে তারগুলোকে খেলবে। তো এইবারে ওই তানপুরা ছাড়া মানে এইবারে ওই মালিশওয়ালা কী করছে? বিষ্ণুর ওই শরীরে চর্বিগুলো খপাত খপাত করে ধরছে, হ্যাঁ, আর এইভাবে মেসেজ করছে। ঠিক আছে, বিষ্ণুর এত মোটা লোক, তো চর্বি, এতে চর্বিটাই তো মাংসের চাইতে বেশি, নাহলে এত ওজন হয়? তো ফলে বিষ্ণুর শরীরে চামড়াটা যখন এরকম করছে, চর্বিগুলো খপাত খপাত করে ধরা যাচ্ছে, আর ধরছে আর ছাড়ছে। তাহলে কী হলো? প্রথমে হাঁটু দিয়ে মেরুদণ্ড মালিশ করা হলো, তারপরে পিঠে কোদাল চালিয়ে, মানে সত্যিকারের কোদাল নয়, হাতের কোদাল চালিয়ে পিঠটা মালিশ করা হলো। তারপরে তানপুরা চালিয়ে তার সামনের দিকটা মালিশ করা হলো। এরপরে বিষ্ণুর নির্দেশ হচ্ছে তবলা বাজা। ঠিক আছে, তবলা কেমন করে বাজে? তেরকেটে থাক, তেরকেটে থাক। তো এইবার সারা শরীরে ওই যে মালিশওয়ালা তার 10টা আঙুল দিয়ে ধপাস ধপাস করে চাটাতে শুরু করলো, গলা থেকে কোমর পর্যন্ত, আর ধপা ধপ ধপা ধপ করে চাটাতে লাগলো। চোখ বুঝে আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে, এই মেসেজ তো আরাম হচ্ছে। কি আরাম! এই যে করে নিঃশ্বাসটা ফেলতে গিয়েই তার মনে হলো যে আমাকে দেখে লোকটা নিশ্চয়ই আমার দিকে তাকিয়ে ফ্যাক ফ্যাক করে হাসছে, নিশ্চয়ই হাসছে। ও বেটা আমার দিকে তাকাচ্ছিল, আমি তো ওকে দেখতে পাচ্ছি না, কিন্তু ও নিশ্চয়ই আমার দিকে তাকিয়ে হাসছে। তো বিষ্ণু আর স্বস্তির নিঃশ্বাস ফেলবে কি আবার বিরক্ত হলো। তারপরে বলল, সারেগামা কর। সারেগামা কর মানে কি? সে হারমোনিয়াম যেরকম এরকম করে, হ্যাঁ, এইভাবে। তো মালিশওয়ালা বিষ্ণুর সারা শরীরে এই 4-8টা আঙুল দিয়ে ও হারমোনিয়াম বাজাতে লাগলো। এইবারে আঙুলগুলো সারা শরীরে কিলবিল করছে। আচ্ছা, আমার এই পাশে যদি কেউ এইভাবে আঙুলগুলো দিয়ে এরকম এরকম করে, আমার কী হবে? কাতুকুতু লাগবে, তো সুড়সুড়ি লাগবে।
তো এবার বিষ্ণুধরেরও ওই আঙুলের কিলবিলানিতে সুড়সুড়ি লাগছিল। আর সুড়সুড়ি লাগলে কি করি, এক তো হাসি আর আমার শরীরটা কাঁপতে থাকে। তাহলে এবারে চিন্তা করো, ওই বিষ্ণুধর চিত হয়ে শুয়ে আছে আর ওর সুড়সুড়ি লাগছে, হ্যাঁ, আর ও কাঁপছে। তাহলে পুরো একটা মানে চর্বির ডালা বা চর্বির ডেলা বা চর্বির ঢিপি, তাতে যেন ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে? আর এই যে এই চর্বি, বিষ্ণুর চর্বি থলথল করে কেঁপে উঠতেই বিষ্ণু শুনতে পেল খুব খুব কাশির শব্দ। ঠিক আছে? কাশির শব্দ নয়, হাসির শব্দ। আমরা হাসতে গিয়ে কি ক্লাসে তোমরাও তো করো, হঠাৎ হাসি পেয়ে গেল, খুব খুব করে হেসে উঠলে যাতে স্যার বুঝতে না পারে তার জন্য, তারপরে হ্যাঁ মানে স্যার যাতে বুঝতে না পারে। আসলে খুব খুব করে কাশির শব্দ নয়, খুব খুব করে হাসির শব্দ। এখন বিষ্ণু তো তার দিকে তাকাতে পারছে না, কি করে তাকাবে? তার সামনে তো গন্ধমাদন। ধরো একজন বিশাল ভুঁড়িওয়ালা লোক, সে চিত হয়ে শুয়ে আছে, আর তার সামনে 15 হাত দূরে আমি দাঁড়িয়ে আছি, ও আমাকে দেখতে পাবে? ত্রিকোণমিতি কি বলে? ত্রিকোণমিতি কি বলছে? ও চোখ আটকে যাবে ও নিজের ভুঁড়িতে, ফলে ও তো দেখতে পাচ্ছে না। ফলে চিত হয়ে আকাশের দিকে তাকিয়েই বলল, এই এতে হাসির কি আছে? একটুক্ষণ চুপ। 20 সেকেন্ডের মতো সময় পরে বিষ্ণু জবাবটা পেল। কি জবাব? মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? বিষ্ণু তো রেগে ফায়ার, বলে যাই হোক না মশাই, তাতে কি, আমার মেসেজই হোক আর সঙ্গীত চর্চাই হোক, আপনার কি? তখন এ লোকটি বলল, ব্লাড প্রেশারটা মেপেছেন? কি বলল? ব্লাড প্রেশারটা মেপেছেন? যাদের শরীরে চর্বি থাকে বেশি, তাদের ব্লাড ভেসেলগুলোয়, রক্তবাহগুলোতে কি হয়, ব্যাড কোলেস্টেরল জমে যায়। ঠিক আছে? চর্বির কণা জমে যায়, জমে গিয়ে কি হয়, ওই রক্তবাহের ভিতরের যে মানে রক্তবাহের যে নালীটা, সেই নালীর গায়ে পুরো একটা আস্তরণ পড়ে যায়, ফলে রক্তচাপ বেড়ে যায়। আর রক্তচাপ বেড়ে গেলে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি, স্ট্রোক হতে পারে, এবং হার্টের বিভিন্ন রোগ হতে পারে। আমরা বাংলায় যাকে বলি হার্টের রোগ, মানে হৃদরোগ। বিভিন্ন ধরনের হৃদরোগ আছে, তাহলে হতে পারে বেশি। এই জন্যেই দেখবে যে মোটাসোটা যারা মানুষ, তাদেরকে ডাক্তাররা খাবার দাবারের ব্যাপারে একটু সচেতন থাকতে বলে। তেল জাতীয় খাবার তো কম খেতেই হবে, তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট জাতীয় খাবারও যতটা কম খাওয়া যায় সেটা বলা। হ্যাঁ, প্রোটিন তো খেতেই হবে। দেখো, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস অ্যান্ড মিনারেলস সবই আমাদের শরীরে দরকার। কেউ যদি বলে তেল একেবারেই খাবো না, তার শরীরের ক্ষতি হবে। কেউ যদি বলে সুগার জাতীয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার একেবারেই খাবো না, বাদ দিয়ে দেবো, তার শরীরের ক্ষতি হবে। ঘটনাটা হচ্ছে কি, আমাদের শরীরে প্রত্যেকটি জিনিসই নির্দিষ্ট পরিমাণে প্রয়োজন। আমরা কি করি, আমরা প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলি কোনো কিছু।
আর যেগুলো আমাদের ভালো লাগে না সেগুলো যতটা প্রয়োজন ততটাও খাই না, তার চেয়ে কম খেয়ে ফেলি। এর ফলে কি হয় দেখো, তুমি তেল জাতীয় খাবার খাবে না, তুমি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছ। তেল জাতীয় খাবার তো ফ্যাট, ফ্যাট খেলে তো ভুঁড়ি বাড়বে, আমার শিরা এবং ধমনির মধ্যে কোলেস্টেরল জমবে, তাই আমি ফ্যাট জাতীয় খাবার খাবো না। কিন্তু দুবেলা একদম পেট ভরে একদম পুরো এক থালা ভর্তি করে ভাত খাচ্ছি, কি হয় জানো কি? তোমাদের জীবনবিজ্ঞানে কি বলা আছে? ওই কার্বোহাইড্রেটটা ফ্যাটে পরিণত হবে। তুমি তো ফ্যাট খাচ্ছ না, কিন্তু ওই যে বাড়তি কার্বোহাইড্রেট যেটা রয়ে যাচ্ছে সেটা ফ্যাটে পরিণত হবে, পরিণত হয়ে তোমার চামড়ার তলায় জমা হবে, তোমার কোলেস্টেরল হবে, তোমার শিরা ধমনী জ্যাম হয়ে যাবে। ঠিক আছে? তো সেই কারণে আমাদের খাবার দাবারটা ভালো মতো করা দরকার হিসেব করে। ঠিক আছে? তো যাই হোক, ওটা ছেড়ে দাও, ওটা তো অন্য গল্প। তো যখন সেকেন্ড 20 পরে বিষ্টু জবাব শুনল যে মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে, বিষ্টু তো রেগে আছে, বলে দূর মশাই, যাই হোক না কেন তাতে আপনার কি? তখন এই লোকটি বলছে, ব্লাড প্রেশারটা মেপেছেন? বিষ্টু আরও রেগে গেছে, আপনার দরকার না, আপনার কি দরকার, আমি মাপি আর না মাপি। লোকটি কিন্তু রাগেনি। ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খেলে তোমার ব্লাড সুগার বাড়তে পারে, মোটা সোটা লোকেদের ব্লাড সুগার বাড়ে, এবং ব্লাড সুগার এমন একটা মারাত্মক রোগ, তোমরা জেনে রাখো, একে তুমি বলতে পারো খুনি, ঘাতক। এ শরীরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্গকে ও আক্রমণ করে। ফলে ব্লাড সুগার অর্থাৎ রক্তের শর্করার পরিমাণটা যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্য নিয়মিত একটা বয়সের পর সুগার মাপতে হয়, মানে রক্ত পরীক্ষা করিয়ে। আর যখনই দেখবে যে সুগারটা আমার সীমার বাইরে চলে যাচ্ছে তখনই ডাক্তারের কাছে যাওয়ার দরকার, এবং ডাক্তারবাবুর কথা মতো তোমাকে জীবনধারা বদলাতে হবে, প্রয়োজনে ওষুধও খেতে হতে পারে। তো এই দুটো যে কথা বলল, ব্লাড প্রেশারটা মেপেছেন, ব্লাড সুগার মেপেছেন, এই দুটোই কিন্তু মোটা লোকেদের রোগ। মূলত রোগা লোকেদের হয়, তার পরিমাণটা অত্যন্ত কম, কিন্তু মোটা লোকেদের এটা হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। ঠিক আছে? তারপর বলছে কোলেস্টেরল লেভেলটাও পরীক্ষা করিয়েছেন কি? কোলেস্টেরলের ব্যাপারটা তো আগেই বললাম, হার্ট অ্যাটাকের কারণ। বিষ্টুর রাগ আরও বেড়ে গেছে। বিষ্টু বলছে, আরে কে মশাই আপনি, গায়ে পড়ে এত কথা বলছেন, চান করতে এসেছেন, করে চলে যান। আপনাকে কে মাতব্বরি করতে বলছে? আমি কি করেছি না করেছি? আপনি তো চান করতে এসেছেন, তো চান করতে এসেছেন, চান করে চলে যান, যান নিজের চরকায় তেল দেন, আমার ব্যাপারে মাথা ঘামাতে হবে না। তো লোকটা বলল, হ্যাঁ সেটা আপনি ঠিক বলেছেন, চান করতে এসেছি, আমি চান করে চলেই যাচ্ছি, তা যাচ্ছি, তবে আপনার হাতটা বোধ হয় আর বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না। মানে কি গন্ধমাদন মানে কি রে? হ্যাঁ, একটা পাহাড় যেটা হনুমান এনেছিল। এইবার এই পাহাড় বলতে কোনটাকে বলছে লোকটা? বিষ্টুর মোটা শরীরটাকে।
বলছে আপনার এই যে গন্ধমাদন পর্বতের মতো এত বড় লাশ, আপনার হার্ট বেশি দিন এটাকে টানতে পারবে না। আমি চান করতে চলে যাচ্ছি, চান করে ঘর চলে যাব, আমার কোনো ব্যাপার নেই, কিন্তু আপনার হার্ট এই এত বড় গন্ধমাদনটাকে বেশি দিন টানতে পারবে বলে মনে হয় না। তখন বিষ্টু ধড়ফড় করে উঠে বসছে। কি বললেন? বিষ্টু তো ধড়ফড় করে উঠবে কি? যে চিত হওয়া থেকে উপর হতে পারে না, সে উঠবে কি করে? তো সে উঠে বসার জন্যে প্রথমে কাত হয়ে কনুয়ে ভর দিয়ে মাথাটা তুলল, তারপর দুহাতে মেঝেয় চাপ দিয়ে উঠে বসল। বিষ্টু উঠে গেছে। এবার লোকটা তখন কাঁচুমাচু হয়ে বলছে, একটু আগে কি বলল? বলছে আপনার হার্ট বোধহয় খুব বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না। এবার বিষ্টু উঠতেই লোকটা বলল, কাঁচুমাচু হয়ে বলল অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, আমার ভুলও হতে পারে। কি বললো? তার মানে কি বললো? লোকটাকে ইঙ্গিতে কি বললো? পরোক্ষে কি বললো? একবার বললো হাতি, আর একবার বললো হিপো। হিপো মানে হিপোপটেমাস, মানে জলহস্তি। বলছে বললাম বটে হাটটা বেশি দিন টানতে পারবে না আপনার গন্ধমাদনকে। অবশ্য ভুলও হতে পারি আমি, কারণ হাতি বা জলহস্তির কোনো দিন হার্ট অ্যাটাক হয়েছে বলে শুনিনি, করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি।